আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস নামক গল্পটির সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। এই একটি ভিডিওর মধ্যেই তোমরা নরহরি দাস গল্পের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তবে আজকের ভিডিওটি দেখার আগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা আগে গল্পটি ভালো করে পাঠ করে গল্পের বিষয়বস্তু বুঝে নাও। তোমরা যদি গল্পের বিষয়বস্তুটা ভালো করে বুঝে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের গল্পের প্রশ্ন উত্তরগুলি করতে আরো সুবিধা হবে। এ প্রসঙ্গে বলে রাখি, নরহরি দাস গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিও আগে আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। শুরু করছে আজকের মূল ভিডিও, নরহরি দাস গল্পের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। হাতে কলমে অংশের একদম প্রথমেই 1 দাগ এবং 2 দাগে লেখক পরিচিতি থেকে প্রশ্ন করা হয়েছে। 1 দাগের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আমার প্রিয় বই টুনটুনির বই। 2 দাগের প্রশ্নে বলা হচ্ছে তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প অবলম্বনে তৈরি গুপি গাইন বাঘা বাইন সিনেমা আমি দেখেছি। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। 3-এর 1 দাগের প্রশ্ন, হ্যাগা তুমি কি খাও, ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে ছাগলছানা ষাঁড়ের শিং দেখে তাকে ছাগল ভেবে এমন প্রশ্ন করেছিল। নরহরি দাস গল্পের নামটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখবে। 3-এর 2 দাগের প্রশ্নে বলা হচ্ছে গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে নরহরি দাস নিজেকে সিংহের মামা হিসেবে দাবি করলো। 3-এর 3 দাগের প্রশ্নে বলা হচ্ছে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে ছাগলছানা ভালো ঘাস খাওয়ার লোভে ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। এবারে চলে আসছি 3-এর 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে ছাগলছানা বনের মধ্যে চমৎকার ঘাস দেখে লোভ সামলাতে না পেরে পেটে যত ধরল তত ঘাস খেয়ে নিল। ফলে পেট ভারী হয়ে যাওয়ায় তার আর চলার শক্তি থাকলো না। এ কারণে সে সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। 3-এর 5 দাগের প্রশ্নে বলা হচ্ছে অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস টাক্ষস মনে করেছিল। 3-এর 6 দাগের প্রশ্নে বলা হচ্ছে বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বাঘের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই আবার ব্যস্ত হয়ে শিয়ালকে ফিরতে দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল। 3-এর 7 দাগের প্রশ্ন, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। এই প্রশ্নের উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাবে, এই শর্তে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। 3-এর 8 দাগের প্রশ্ন, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বুদ্ধিমান ছাগলের কথায় বাঘ ভয় পেয়ে ভাবল সত্যি সত্যি বুঝি শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসের আহার্য বস্তু হিসেবে নিয়ে এসেছে। এভাবেই বাঘ ছাগলের বুদ্ধির কাছে হার মানল।
এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো আমি প্রত্যেকটি এলোমেলো বর্ণের নিচে সঠিক উত্তরটি লিখে দিয়েছি। প্রথম উত্তরটি হবে ভয়ানক, তারপরে উত্তরটি হবে সর্বনাশ, তারপরের উত্তরটি হবে সারা রাত, তারপরের উত্তর হবে অন্ধকার, তারপরের উত্তর হবে নিমন্ত্রণ এবং তারপরের উত্তর হবে ছাগলছানা। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। 5-এর 1 দাগের বাক্যটি লেখা আছে যেখানে মাঠের পাশে বন আছে, তারপরে শূন্যস্থানে তোমরা লিখবে সেখানে বনের ধারে মস্ত পাহাড়ের গর্তের ভিতর একটা ছাগলছানা থাকতো। 5-এর 2 দাগে বলা হচ্ছে সেই বনের ভিতরে, তারপরে তোমরা শূন্যস্থানে লিখবে খুব ভালো ঘাস ছিল। 5-এর 3 দাগে বলা হচ্ছে ছাগলছানাটা, শূন্যস্থানে তোমরা লিখবে খুব বুদ্ধিমান ছিল। 5-এর 4 দাগে বলা হচ্ছে বাঘ শিয়ালকে, এবারে তোমরা শূন্যস্থানে লিখবে নিজের লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলল। 5-এর 5 দাগে বলা হচ্ছে বাঘ ভাবে, এবারে তোমরা শূন্যস্থানে লিখবে শিয়াল তাকে মিথ্যা বলে নরহরি দাসের খাবার হিসেবে নিয়ে এসেছে। এবারে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে একই অর্থের শব্দ পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। পাশেই দেখো ডান পাশে শব্দঝুড়ি দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে। তো এখানে বন এর উত্তর হবে জঙ্গল, ছাগল এর উত্তর হবে অজ, আশ্চর্য এর উত্তর হবে অবাক, সাজা এর উত্তর হবে শাস্তি, তৃণ এর উত্তর হবে ঘাস। এবারে দেখো 7 দাগে বলা হচ্ছে যে বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। বর্ণ বিশ্লেষণ কিছুটা করে দেওয়া রয়েছে, কিছুটা তোমাদেরকে করতে হবে। প্রথমে পাহাড় শব্দের বর্ণ বিশ্লেষণ করা রয়েছে, লাস্টের যে দুটো খোপ ফাঁকা রয়েছে পাহাড় শব্দের ক্ষেত্রে সেখানে তোমরা লিখবে আ এবং ডয় শূন্য রয় হসন্ত। তারপরে আছে মস্ত, মস্ত শব্দের বর্ণ বিশ্লেষণ করলে হবে ময় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তের শয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ। তাহলে যেই দুটি ঘর ফাঁকা রয়েছে মস্ত শব্দের, সেখানে তোমরা প্রথম ঘরে লিখবে ময় হসন্ত এবং তার পরের ফাঁকা ঘরে লিখবে তয় হসন্ত। তারপরে সন্ধে শব্দের লাস্টের যে দুটি ঘর ফাঁকা রয়েছে সেখানে তোমরা ধয় হসন্ত লিখবে এবং এ লিখবে। অন্ধকার শব্দের বর্ণ বিশ্লেষণ করার ক্ষেত্রে যে ঘরগুলি তোমাদের ফাঁকা রাখা হয়েছে সেখানে তোমরা প্রথম ফাঁকা ঘরে লিখবে ধয় হসন্ত এবং লাস্টের দুটি ফাঁকা ঘরে লিখবে আ এবং র। তারপরে 50 শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে এর উত্তর হবে পয় হসন্ত যুক্ত অ, ইয় হসন্ত যুক্ত চয় হসন্ত যুক্ত আ যুক্ত তালিবস শয় হসন্ত। এরপরে আসছে আস্পর্ধা শব্দে। আস্পর্ধা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে প্রথমে হবে আ যুক্ত দন্ত শয় হসন্ত যুক্ত পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত ধয় হসন্ত যুক্ত আ। তারপরে ব্যস্ত শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে বয় হসন্ত যুক্ত অন্তর জয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ। তারপরে নিঃশ্বাস শব্দের বর্ণ বিশ্লেষণ করলে হবে দন্ত নয় হসন্ত যুক্ত রস্যই যুক্ত তালিবস ছয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত শয় হসন্ত। এবারে চলে আসছে 8 দাগে। এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি বাক্য নয় চিহ্নিত করো। বাক্য হলে তার পাশে টিক চিহ্ন দাও, বাক্য না হলে তার পাশে ক্রস চিহ্ন দিয়ে শুদ্ধ করে লেখো। তো প্রথমেই লেখা রয়েছে মাঠের পাশেই বন, এটি বাক্য, তো এই বাক্যের পাশে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে আছে তাও কি হয়, এটাও বাক্য, এই বাক্যের পাশে টিক চিহ্ন দেবে। তারপরে দেওয়া আছে নরহরি দাস এসে, এটা সম্পূর্ণ বাক্য হচ্ছে না, তাই এই বাক্যের পাশে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবে এবং এপাশের ঘরে এটিকে সঠিক বাক্য করে লিখবে বলে কিনা 50 বাঘে তার এক এক গ্রাস। তারপরে আছে আমি সেখানে গেলে, এটাও সম্পূর্ণ বাক্য হচ্ছে না, তাই এপাশের ঘরে লিখবে যদি সেটা হা করে আমাদের খেতে আসে। এরপরে একদম শেষে লেখা রয়েছে ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা একটা বাক্য, তাই এই বাক্যের পাশে টিক চিহ্ন দেবে।
এবারে চলে আসছি 9 দাগে। এখানে বলা হচ্ছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। তো 9-1 দাগের এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। 9-2 দাগের এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করলে উত্তর হবে তোকে 10 বাঘের কড়ি দিলুম। 9-3 দাগের এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে সে রাগ আর কিছুতেই গেল না। 9-4 দাগের এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। 9-5 দাগের এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করলে হবে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। তো এই বাক্যটির একদম শেষে আছে এলো, এই শব্দটি ভুল আছে, এখানে প্রশ্নে হবে হলো। এবারে চলে আসছি 10 দাগে। এখানে বলা হচ্ছে বাক্য রচনা করো। প্রথমে মস্ত দিয়ে বাক্য রচনা করবে রাতুল চিড়িয়াখানায় মস্ত বড় হাতি দেখেছে। এ প্রসঙ্গে বলে রাখি বাক্য রচনাগুলো তোমরা নিজেদের ইচ্ছা মতো লিখতে পারো। তারপরে আছে জন্তু, জন্তু দিয়ে তোমরা বাক্য রচনা করবে জন্তু জানোয়ারেরা জঙ্গলে থাকে। তারপরে চমৎকার, চমৎকার দিয়ে বাক্য রচনা করবে অনেক চমৎকার ঘুড়ি বানাতে পারে। তারপরে বুদ্ধিমান দিয়ে বাক্য রচনা করবে শুভম খুব বুদ্ধিমান। তারপর নিমন্ত্রণ দিয়ে বাক্য রচনা করবে চয়নদের বাড়ি আজ আমার নিমন্ত্রণ। 11 দাগে বলা হচ্ছে এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। এটি তোমরা গল্পটি ভালো করে পাঠ করে নিজেরাও এর উত্তর করতে পারো, বা আমি দেখো এখানে নাম্বারিং করে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা পরপর সাজিয়ে বাক্যগুলি লিখতে পারো। এবারে চলে আসছি 12 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তরে লেখো। 12-1 দাগের প্রশ্ন, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার এমন মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে ছাগলছানাকে আমার বুদ্ধিমান মনে হয়েছে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে কারণ ছাগলছানা সেদিন শিয়াল ও বাঘের হাত থেকে বাঁচার জন্য নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয় এবং বলে সে এক গ্রাসে 50 বাঘ খেয়ে ফেলতে পারে। শেষে দেখা যায় বাঘ নরহরি দাসের ভয়ে লম্বা লম্বা লাফ দিয়ে প্রাণপণে ছুটতে থাকে, আর বাঘের লেজে বাঁধা শিয়াল মাটিতে আছাড় খায়, কাঁটার আঁচড় খায়, আলে ঠোক্কর খায়। অর্থাৎ ছাগলছানার বুদ্ধির কাছে হার মেনে শিয়াল ও বাঘ দুজনকেই নাজেহাল হতে হয়। 12-2 দাগের প্রশ্নে বলা হচ্ছে বুদ্ধি যার বল তার, এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। তোমাদের নিজেদের যদি এইরকম কোনো গল্প জানা থাকে যেখানে মূল কথা বা মূল উপদেশ হলো বুদ্ধি যার বল তার, তেমন গল্প তোমাদের জানা থাকলে লিখতে পারো। দেখো এখানে আমি একটি গল্পের সংক্ষিপ্ত রূপ লিখেছি। একদা 2 বন্ধু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে এক বিরাটকায় বুনো ভালুক উপস্থিত হয়। এক বন্ধু তার অন্য বন্ধুকে সহায়তা না করে নিজের প্রাণ বাঁচাতে দ্রুত গাছে উঠে পড়ে। অসহায় অপর বন্ধু জানতো ভালুক মরা মানুষ খায় না। উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিঃশ্বাস বন্ধ করে মরার ভান করে সে মাটিতে শুয়ে থাকে। ভালুক এসে কয়েকবার তার নাক মুখ শুকে মৃত মনে করে চলে যায়। এভাবেই সে ভালুকের হাত থেকে রক্ষা পেয়েছিল। এই গল্পটির মাধ্যমে জানা যায় বুদ্ধি যার বল তার, অর্থাৎ বুদ্ধি থাকলেই অনেক বাধা বিপত্তি অতিক্রম করা যায়। চলে আসছি 13 দাগে। এখানে বলা হচ্ছে গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি বাক্য লেখো। সর্বনাম হলো নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হয়। যেমন রাম খুব ভালো ছেলে, সে রোজ স্কুলে যায়। তাহলে আমরা পরবর্তী বাক্যে রামের পরিবর্তে সে শব্দটিকে ব্যবহার করলাম। এই ধরনের শব্দকে বলা হয় সর্বনাম। তো তোমরা এই ধরনের সর্বনাম গল্প থেকে খুঁজে নিয়ে লিখবে এবং সেই সর্বনাম দিয়ে একটি করে বাক্য রচনা করবে। তো প্রথমে আসছি সে, সে শব্দ দিয়ে একটি বাক্য রচনা করবে সে ব্যাট হাতে এগিয়ে এলো। তারপরের সর্বনাম লিখবে তার, তার দিয়ে তোমরা বাক্য রচনা করবে তার বাবা খুবই ভালো মানুষ। তারপরে
সর্বনাম তোমরা লিখবে তুমি, তুমি দিয়ে বাক্য রচনা করবে তুমি আমার সাথে আসতে পারো। তারপরের সর্বনাম লিখবে আমার, আমার দিয়ে বাক্য রচনা করবে গরু আমার খুব প্রিয়। তারপরের সর্বনাম লিখবে তোকে, তোকে দিয়ে বাক্য রচনা করবে তোকে সবার আগে পৌঁছতে হবে। এবারে চলে আসছি 14 দাগে। এখানে বলা হচ্ছে কারণ কি লেখো। 14-র 1 দাগের বাক্যে বলা হচ্ছে ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না। এর উত্তরে লিখবে কারণ ছাগলছানা তখনও বড় হয়নি। 14-র 2 দাগে বলা হচ্ছে ষাঁড় এসে বলল এখন চলো বাড়ি যাই। এর উত্তরে কারণ লিখবে কারণ সন্ধে হয়ে এসেছিল। 14-র 3 দাগের বাক্যে বলা হচ্ছে সে অর্থাৎ শিয়াল ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে, কারণ শিয়াল অন্ধকারের মধ্যে ছাগলছানাকে ভালো করে দেখতে পাচ্ছিল না। 14-র 4 দাগের বাক্যে বলা হচ্ছে বাবা গো বলে সেখান থেকে শিয়ালের দে ছুট। এর কারণ হলো কারণ ছাগলছানা নিজেকে সিংহের মামা বলে পরিচয় দিয়ে জানিয়েছিল 50 বাঘে তার এক গ্রাস। 14-র 5 দাগের বাক্য বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা। এর কারণ তোমরা লিখবে কারণ শিয়াল তার মামা বাঘকে নরহরি দাসের এক গ্রাসে 50টি বাঘ খাওয়ার কথা জানিয়েছিল। এবারে চলে আসছি 15 দাগে। এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। এখানে দেখো আমাদের ব্র্যাকেটের মধ্যে উত্তরগুলি দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো আমাদের সঠিক উত্তরটি খুঁজে পাশে লিখতে হবে। 15-র 1 দাগের বাক্য হ্যাগা তুমি কি খাও, এটি প্রশ্ন বোঝাচ্ছে, তাই এই বাক্যের পাশে যে বক্সটি করা রয়েছে সেই বক্সের মধ্যে লিখবে প্রশ্ন। 15-র 2 দাগের বাক্যে বলা হচ্ছে আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এই বাক্যের পাশের বক্সে লিখবে ইচ্ছা। 15-র 3 দাগের বাক্যে বলা হচ্ছে যাস নে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এই বাক্যের পাশের বক্সে লিখবে উপদেশ। তারপরে 15-র 4 দাগের বাক্যে বলা হচ্ছে এখন চলো বাড়ি যাই, এই বাক্যের পাশের বক্সে লিখবে পরামর্শ বা নির্দেশ। 15-র 5 দাগের বাক্যে বলা হচ্ছে শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, এই বাক্যের পাশের বক্সে লিখবে ভয়। 15-র 6 দাগের বাক্যে বলা হচ্ছে কি ভাগ্নে এই গেলে আবার এখুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে, এই বাক্যের পাশের বক্সে লিখবে বিস্ময় অবলিক দিয়ে লিখবে প্রশ্ন। 16 দাগের প্রশ্নে বলা হচ্ছে গল্পটিতে কে কোন সময়ে কি করছিল তা লেখো। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমরা লিখবে ছাগলছানার মা ছাগলছানাকে বাইরের বিপদ থেকে রক্ষা করার জন্য পরামর্শের কাজ। ছাগলছানা আত্মরক্ষার জন্য শিয়াল ও বাঘকে ভয় দেখানো। ষাঁড় ছাগলছানাকে ভালো ঘাস খাওয়ানোর জন্য বনে নিয়ে যাওয়া। শিয়াল বাঘকে নরহরি দাস সম্পর্কে নালিশ জানানো ও নরহরি দাসের কাছে আনা। বাঘ শিয়ালের সঙ্গী হওয়া ও নরহরি দাসের ভয়ে পালানো। 17 দাগের প্রশ্নে বলা হচ্ছে শক্তি বুদ্ধি ও কাজের বিচারে বাঘ শিয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বাঘ, প্রথমে পয়েন্ট করবে বাঘ, এই পয়েন্টের আন্ডারে লিখবে গায়ে শক্তি থাকলেও বুদ্ধি ও কাজের বিচারে বাঘ অত্যন্ত ভীরু, তাই সে নরহরি দাসের কথা শুনে ভয়ে পালিয়েছিল। তার পরের পয়েন্ট করবে শিয়াল, এই পয়েন্টের আন্ডারে লিখবে শিয়াল শক্তিতে ছাগলছানার থেকে এগিয়ে থাকলেও বুদ্ধির ক্ষেত্রে ছাগলছানা এগিয়ে, সুতরাং ছাগলছানার তুলনায় শিয়াল ভীরু। এর পরের পয়েন্ট করবে ছাগলছানা, এই পয়েন্টের আন্ডারে লিখবে শক্তির বিচারে বাঘ ও শিয়ালের থেকে পিছিয়ে থাকলেও বুদ্ধির বিচারে ছাগলছানা দুজনের থেকেই এগিয়ে। এরপরে চলে আসছি 18 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। তো আমাদের নিচে যে অংশটি দেওয়া রয়েছে সেই অংশটিতে ছেদ ও জ্যোতিচিহ্ন বসিয়ে সম্পূর্ণ অংশটিকে আবার লিখতে হবে। তো এর উত্তর তোমরা লিখবে খেয়ে তার পেট এমন ভারী হলো যে, তারপরে কমা দেবে, সে আর চলতে পারে না, তারপর দাড়ি দেবে। সন্ধে হলে ষাঁড় এসে বলল, কমা দেবে, ইনভার্টেড কমার মধ্যে লিখবে এখন চলো বাড়ি যাই, দাড়ি। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, জিজ্ঞাসা চিহ্ন, সে চলতেই পারে না, দাড়ি। তারপরে লিখবে তাই সে বললে
কমা, ইনভার্টেড কমার মধ্যে লিখবে তুমি যাও, কমা দেবে আমি কাল যাব, দাড়ি দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে। এবারে চলে আসছি 19 দাগে। এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। মস্ত শব্দের বিপরীত হবে ছোট, বাইরের শব্দের বিপরীত হবে ভিতরে, লম্বা শব্দের বিপরীত হবে খাটো বা বেটে, ব্যস্ত শব্দের বিপরীত হবে স্থির, নিঃশ্বাস শব্দের বিপরীত হবে প্রশ্বাস, সর্বনাশ শব্দের বিপরীত হবে সাফল্য, দূরে শব্দের বিপরীত হবে কাছে বা নিকট। 20 দাগে বলা হচ্ছে এই গল্পে নাকাল হতে দেখা গেছে, তুমি আরো এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি। এই 20 দাগের প্রশ্নটি আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। তোমরা এমন দুটি গল্প সংগ্রহ করবে, তোমাদের যদি আগে জানা থাকে তাহলে তো ভালো, আর না হলে নিজেরা সংগ্রহ করবে। কেমন গল্প সংগ্রহ করতে হবে? একটি গল্পে এমন থাকবে যেখানে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অপর একটি গল্প এমন থাকবে যেখানে শিয়াল তার বুদ্ধির জোরে জিততে পারেনি। এবারে চলে আসছি 21 দাগে। এখানে বলা হচ্ছে গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য ও বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো। তো গল্পে আমরা পেয়েছি ছাগল, ষাঁড়, শিয়াল এবং বাঘ, এই কয়জন প্রাণী। তো ছাগলের খাদ্য হলো ঘাস এবং গাছের পাতা, বাসস্থান হলো খামার ও বাড়ি, স্বভাব শান্ত, ষাঁড়ের খাদ্য ঘাস খড়, বাসস্থান খামার বাড়ি, স্বভাব ক্রোধী, শিয়ালের খাদ্য ফল প্রাণীর মাংস, বাসস্থান জঙ্গল, স্বভাব ধূর্ত, বাঘের খাদ্য তৃণভোজী প্রাণীর মাংস, বাসস্থান জঙ্গল, স্বভাব হিংস্র। এবারে আসছি 22 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 22-এর 1 দাগের প্রশ্ন, ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটলো কিভাবে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস পাঠ্যাংশে ছাগলছানার মা তাকে বাইরে বেরোলে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে এসব বলে সাবধান করত। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে ছাগলছানা একটু বড় হলে তার ভয় কমে, মায়ের অনুপস্থিতিতে সে গর্তের বাইরে উকি দেয়, একদিন গর্তের বাইরে চলে আসে। এমনকি গল্পের পরবর্তীতে দেখা যায় ছাগলছানা নিজের বুদ্ধির জোরে বাঘ ও শিয়ালকে ভয় দেখিয়ে নিজের প্রাণ বাঁচায়, এভাবেই তার ভয় কেটে যায়। 22-এর 2 দাগের প্রশ্নে বলা হচ্ছে বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বনে সন্ধে হয়ে এলে ছাগলছানা পেট ভর্তি ঘাস খেয়ে আর চলতে পারল না, তাই সে রাতে একটি শিয়ালের গর্তে প্রবেশ করলো। কিন্তু শিয়াল ছাগলছানাকে রাক্ষস টাক্ষস ভেবে ভয় পেয়ে দৌড়ে পালায় এবং বাঘের কাছে নালিশ জানায়। 22-এর 3 দাগের প্রশ্নে বলা হচ্ছে ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে অন্ধকার গর্তের ভিতর ভালো করে না দেখতে পেয়ে শিয়াল ছাগলছানাকে রাক্ষস টাক্ষস ভেবেছিল। পরে বুদ্ধিমান ছাগলছানা যখন নিজেকে সিংহের মামা বলে পরিচয় দেয় এবং বলে 50 বাঘে তার এক গ্রাস, তখন শিয়াল ভয় পেয়ে বাবা গো বলে সেখান থেকে দৌড়ে পালায়। 22-এর 4 দাগের প্রশ্ন বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বাঘ শিয়ালকে নিজের লেজে বেঁধে গিয়েছিল নরহরি দাসের সাথে মোকাবিলা করতে, কিন্তু নরহরি দাস রূপী ছাগলছানার বুদ্ধিদীপ্ত কথা শুনে প্রাণের ভয়ে বাঘ 25 হাত লম্বা লাফ দিয়ে শিয়াল শুদ্ধ দৌড়াতে লাগলো। ফলে শিয়াল আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠুক্কর খেয়ে খুব সাজা পেয়েছিল। এ কারণে বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল। শিয়াল তারপর থেকে আর কখনো বাঘের কাছে যায়নি। এরপরে রয়েছে 23 দাগ। এটি আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। এখানে বলা হচ্ছে ছবির সঙ্গে মানানসই বাক্য দিয়ে গল্পটি সম্পূর্ণ করো। এখানে নরহরি দাস গল্পেরই কিছু বিক্ষিপ্ত অংশ ছবি হিসেবে তুলে ধরা হয়েছে। তোমরা নিজেদের মতন করে বুঝে প্রত্যেকটি ছবির নিচে বাক্য লিখে লিখে গল্পটি সম্পূর্ণ করবে।
24 দাগে দেখবে একটি খেলা দেওয়া রয়েছে, যেটি অনেকটা সাপ লুডোর মতো। এই খেলার নিয়মগুলো ও সমস্ত এখানে বলে দেওয়া রয়েছে। তোমরা যদি খেলতে চাও অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে বা বাড়ির ভাই বোনদের সাথে এই খেলাটি খেলতে পারো। এটাই ছিল চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত নরহরি দাস গল্পটির সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।